হ্যাঁ গো, ঠিকঠাক যাচ্ছ তো? আর কত দূর? হ্যাঁ, ঠিক পথেই যাচ্ছি। এই পথেই তো গিয়েছিলাম। এই সমু, দেখ, ওখানে একজন ফুচকা নিয়ে বসেছেন। যা তো, ওনাকে গিয়ে জিজ্ঞেস করতে অ্যাড্রেসটা দেখিয়ে। আচ্ছা, আমরা একটা অ্যাড্রেস খুঁজছি। এটা কোথা দিয়ে যেতে হবে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলবো না কেন। কোন অ্যাড্রেস দিন দেখি। কি, এই অ্যাড্রেসে গিয়ে আপনারা কি করবেন? এই বাড়িটা আমরা কিনছি, তাই আজকে ফাইনাল দেখতে যাচ্ছি। সে কি, ও বাড়ি কিনছেন? আপনাদের বোধহয় কেউ কিছু বলেনি। কেন দাদা, কি হয়েছে? ও বাড়িতে কি আছে? বৌদি, ও বাড়ি ভুলেও কিনবেন না। ও বাড়ি কিন্তু ভুতুরে বাড়ি। ওর খুব বদনাম আছে। ঠিক আছে, সে পরে ভাবছি এখন। আপনি আপাতত আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিন না। আহ, বিশ্বাস হলো না বুঝি? যান তবে। ওই তো ওই রাস্তাটা সোজা গিয়ে দেখুন, বাঁদিকে বেঁকছে। ওই রাস্তা দিয়ে সোজা গেলে একটা পুকুর পাবেন। ওই পুকুরের পা দিয়ে বেঁকে যাবেন, তাহলে এই বাড়িটা পেয়ে যাবেন। আসুন। হ্যাঁ গো, ওই ফুচকাওয়ালা যা বললেন, আমার তো কেমন ভয় ভয় লাগছে। আরে ছাড়ো তো, বাড়িটা দারুণ, অনেক কমে পাচ্ছি, তাই ভাঙচি দেওয়ার চেষ্টা করছে। এইসব কথা কান দিও না তো, ওসব ভুতুরে বাড়িটারি কিছু হয় না। হ্যাঁ মা, এইসব লোকেদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। দেখবে চলো, বাড়িটা খুব সুন্দর। আসলে কম দামে পেয়ে যাচ্ছি তো, তাই হিংসেতে এরা এরকম কথা বলছে। কি জানি বাবা, সব ভালো হলেই ভালো। আমার কেমন যেন ভয় ভয় করছে। আমি অদ্রিজা। আমি আমার দাদা আর মা বাবার সাথে যাচ্ছি একটা নতুন বাড়ি দেখতে। আমরা নতুন বাড়ি কিনছি। আমার যে মনে কি আনন্দ হচ্ছে! হ্যাঁ, তবে এইমাত্র যে কথাগুলো শুনলাম, সেটা শুনে একটু ভয় ভয় করছিল। তবে বাবা আর দাদার কথা শুনে আর ভয় করছে না। ওই যে, ওই দেখো আমাদের নতুন বাড়ি। সত্যি, বাড়িটা কি সুন্দর! কত বড় বাড়ি! সামনে কতটা বাগান আছে! এরপর আমরা বাড়ির ভেতর ঢুকে সারা বাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। সত্যি, বাড়িটা অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। কি সুন্দর, কত বড় বাড়িটা! আমার তো ভীষণ ভালো লেগেছে। বাড়িটা ঘুরে এত আনন্দ হলো যে ওই ফুচকা কাকুর কথা আমি ভুলেই গেলাম। কি গো, বাড়িটা কেমন লাগলো বলো? সত্যি, বাড়িটা ভীষণ সুন্দর। তোমরা খুঁজে খুঁজে এমন একটা বাড়ি বার করেছো যে এ বাড়ি অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। কিছুদিনের মধ্যেই আমরা ওই বাড়িতে শিফট করে গেলাম। নতুন বাড়িতে শিফট করার পর আমার খুব ভালো লাগছে, কারণ আমায় যে ঘরটা দিয়েছে, ঘরটা অনেকটা বড়। আমার ভীষণ ভালো লাগে এই ঘরে থাকতে। এইভাবে আমাদের বেশ ভালোই দিন কাটছিল। কি গো, কেমন লাগছে নতুন জায়গা? ভালোই লাগছে, তবে আশেপাশের লোকজনের সাথে তো তেমন একটা আলাপ পরিচিতি হয়নি, তাই লোকজন কেমন এখানকার জানি না। তবে জায়গাটা মন্দ নয়। তা আলাপ পরিচিতি হবে কি করে? সবে তো মাত্র 1 সপ্তাহ হলো এসেছি। ধীরে ধীরে সবার সাথে পরিচিতি হয়ে যাবে, দেখো। কিরে, তোর কেমন লাগছে জায়গাটা? আমার তো ভীষণ ভালো লাগছে।
কত বড় বাড়িটা! ওই বাড়িটা কত ছোট ছিল, এখানে কি সুন্দর বাগান, আর আমার ঘরটাও কত বড়। বাহ, খুব ভালো। তোদের ভালো লাগলেই ভালো। এইভাবে দিন কাটছিল। একদিন আমি সোফায় বসে বসে পড়ছিলাম, হঠাৎ, আমায় ধাক্কা দিলি কেন রে? যা বাবা, কোথায় চলে গেল? নির্ঘাত আমায় ধাক্কা দিয়ে ওই দরজার পিছনে গিয়ে লুকিয়েছে। দাঁড়া, মাকে এক্ষুনি বলছি। মা, ও মা! কি হলোটা কি? এত চেঁচামেচি করছিস কেন? দেখো না মা, আমি বসে বসে চুপচাপ পড়ছি, আর দাদা আমায় এসে ধাক্কা দিয়ে চলে গেল। কি জোরে ধাক্কা দিল, আমার ঘাড়ে লেগে গেছে। কি সব বলছিস বলতো? তোর দাদা তো সেই সকালবেলা বেরিয়ে গেছে, তোর বাবাও তো বাড়িতে নেই, আমি একাই তো বাড়িতে আছি, তাও তো আমি রান্নাঘরে ছিলাম। কে তোকে ধাক্কা দেবে? এসব কি বলছো মা? আমায় কিন্তু সত্যি কি একজন ধাক্কা দিয়ে গেছে। দেখো, আমি ঘাড় ঘোরাতে পারছি না, আমার ঘাড়ে খুব জোর লেগেছে। সে কি? এ আবার কি কথা বলছিস তুই? না, তোর বাবা এলে বলতে হবে। দেখো, আজকে অদ্রিজা বসে বসে পড়ছিল, ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ করে বলে কিনা ওকে কে ধাক্কা দিয়ে চলে গেছে, ওর ঘাড়ে লেগেছে, ঘাড় ঘোরাতে পারছে না। সে কি? এ আবার কি কথা? ঘরে কেউ নেই, ওকে কি হাওয়া এসে ধাক্কা দিয়ে গেছে? যত সব মনের ভুল, কিচ্ছু হয়নি। যত সব বাজে বাজে ভূতের সিনেমা দেখবে আর এভাবে ভয় পাবে। না বাবা, কথাটা কিন্তু ঠিকই বলেছে। সেদিন আমি ঘরে বসে বসে পড়ছিলাম, হঠাৎ করে খাটটা নড়ে উঠলো। ঘরে কিন্তু কেউ ছিল না। কথাটা আমি কাউকে বলিনি, তোমরা সবাই ভয় পাবে বলে। কিন্তু সত্যি এমন ঘটনা ঘটছে, আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এরপর থেকে আমাদের আর আনন্দে খুব একটা দিন কাটছিল না। সব সময় কেমন যেন ভয় ভয় থাকতাম। মাঝে মধ্যে কিছু না কিছু আজব ঘটনা ঘটতো। কখনো কোনো ফার্নিচার হঠাৎ করে নড়ে উঠতো, কখনো বা কোনো ফার্নিচারের কাঁচ নড়ে উঠতো। এরপর একদিন সন্ধেবেলা আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কি যেন আমায় এসে জোরসে ধাক্কা দিল, আর আমি ব্যালকনি থেকে একেবারে নিচে পড়ে গেলাম। রুনু, এ রুনু, কোথায় গেলি? কি ব্যাপার, মেয়েটা তো ঘরেও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি হয়েছে। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! কি করে পড়ে গেল এভাবে? মাথা ফেটে গেছে পুরো গো! এই এক্ষুনি ডাক্তার দাও। ব্যালকনি থেকে পড়ে গিয়ে আমার মাথাটা ফেটেছে আর হাতটা ভেঙেছে। ডাক্তার এসে আমার হাতে প্লাস্টার করে দিয়ে গেছেন, তবে এখন প্রচন্ড ব্যথা। ব্যথা নিয়েও খাটে বসে আমরা চারজনে মিলে কথা বলতে লাগলাম যে বাড়িতে যে সমস্ত ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে তার কি সলিউশন। কি রে, তুই ওভাবে পড়ে গেলি কি করে? মা, আমি কতবার বলবো তোমাদের, আমি ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কি যেন পিছন থেকে জোরসে ধাক্কা দিল, আর আমি সামলাতে পারলাম না। আহা, ওকে এত কথা বলাচ্ছ কেন? ও একটু চুপচাপ বসুক, ওর এখন এত কথা বলা ঠিক নয়। দেখো, ঘরে কিন্তু সত্যি ভুতুড়ে কাণ্ড কারখানা হচ্ছে, এটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। আমার মনে হয় ঘরে পুজো যজ্ঞ এসব করলে এই ভূতের প্রবলেমগুলো সলভ হবে। আমরা তো এইসবের জন্য আর বাড়িটা ছেড়ে চলে যেতে পারি না, এর একটা সলিউশন চাই। একদম ঠিক বলেছিস সমু, আমি সমুর কথায় একমত। আমার মনে হয় ঘরে একটা পুজো আর যজ্ঞ করালে এইসব ঝামেলা মিটিয়ে যাবে। তবে তাই হোক, পুরোহিত মশাইয়ের সাথে গিয়ে কথা বলো তোমরা। শুনেছি পাশেই মন্দির আছে, সেখানে একজন পুরোহিত মশাই থাকেন। তোমরা গিয়ে কথা বলো, উনি যদি তাড়াতাড়ি বাড়িতে পুজো করে দেন,
যা সব ঘটনা ঘটছে, আমার বাবা এবার খুব ভয় করছে। দাদা আর বাবা সেদিনই মন্দিরে গেল পুরোহিতের সাথে কথা বলতে। পুরোহিত মশাইয়ের সাথে দেখা করে আমাদের বাড়ির সমস্ত ঘটনা বলল। পুজো তো করে দেবো, কিন্তু আপনাদের বাড়ির যা সমস্যা শুনছি, আমার পুজোর আগে আপনাদের বাড়িতে একবার যেতে হবে, তবেই আমি পুজো করতে পারবো। সে তো ভালো কথা পুরোহিত মশাই, আপনি চলুন, এখনই চলুন। বুঝেছি, ঘরে প্রেতাত্মার বাস রয়েছে। আপনারা এই বাড়ি কেন কিনলেন? আপনারা একদম ঠিক কাজ করেননি। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের বাড়ির সমস্যা দূর করার। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে আর তখন কোনো উপায় নেই। পুরোহিত মশাই যেমন বলেছেন তেমনভাবেই পুজোর আয়োজন করা হলো। পুজো শুরু হলো, পুরোহিত মশাই যজ্ঞ শুরু করলেন, কিন্তু হঠাৎ ওরে বাবা রে, ওরে বাবা, কে কে তুলে ধরছে আমায়, মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও, মা, মা বাঁচাও, আমায় কে মেরে ফেলছে, মা, বাবা বাঁচাও। চোখের সামনে দেখছিলাম কোনো এক অদৃশ্য শক্তি যেন পুরোহিত মশাই আর দাদাকে শূন্যে তুলে ধরেছে, তারপর দুজনকে দুদিকে ছিটকে ফেলে দিল। আমরা তিনজন কাঠ হয়ে দাঁড়িয়ে শুধু সমস্ত ঘটনা দেখে গেলাম। দুজনেই মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল। আমাদের সামনে দুজনের মৃতদেহ পড়ে আছে, আর আমরা তিনজন তার সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। ওই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। ওই দিন ওই সমস্ত ঘটনা দেখে মা অজ্ঞান হয়ে পড়ে, আর আমিও অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর ডাক্তার এনে আমাদের দুজনকে সুস্থ করে তুলেছিল বাবা, আর তারপরই আমরা বাড়ি ছেড়ে চলে আসি। এখন আমরা আবার সেই পুরনো বাড়িতেই এসে আছি। শুধু পার্থক্য হচ্ছে, যখন এই পুরনো বাড়ি থেকে গিয়েছিলাম 4 জনে গিয়েছিলাম, কিন্তু আজ আমরা 3 জন। দাদা আর আমাদের মধ্যে নেই। নতুন বাড়ি দাদাকে মেরে ফেলেছে। আজ শুধু আমাদের একটা কথাই মনে হয়, প্রথম দিন সেই ফুচকা বিক্রেতা কাকুর কথা যদি আমরা শুনতাম, তার কথা যদি বিশ্বাস করতাম, আজও আমরা 4 জনে একসাথে থাকতাম। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন আজ? আর বলো না মা, ও স্কুল থেকে আসতে এমনি আজ লেট হয়েছে। তারপর খাওয়ানো দাওয়ানো, তারপর তো আসবো, তাই লেট হয়ে গেল। ঠাম্মি, আমার গল্প বলো না। এখন নয়, আগে খেয়ে নেবে চলো দিদিভাই, তারপর গল্প শুনবে। ঠাম্মি, এবার তাহলে গল্প বলো। হ্যাঁ হ্যাঁ, এবারে গল্প বলবো। কিসের গল্প শুনবি? রাজা রানী, ভূত পেতনি? না, ভূতের গল্প বলো। ভূতের গল্প শুনবি? সে কি রে, ভূতের গল্প শুনলে তো ভয় পাবি। রাত্রিবেলা যদি ভয় করে, ঘুম না আসে। না, আমি ভয় পাই না। আমার একটা ভূতের গল্প বলো না ঠাম্মি। তাহলে শোন, একটা গল্প বলি, তবে এটা গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা, তোর দাদু জীবনের ঘটনা। অনেক দিন আগের কথা, তখনও তোর দাদুর বিয়ে হয়নি। পাড়ায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে আর ওই নদীতে মাছ ধরেই দিন কাটতো।
মাঝে মধ্যে সব বন্ধুরা মিলে যেত ভিন গায়ে যাত্রা দেখতে। বন্ধু মানে তো ছিল ওই পাঁচু মুদি, জগাই মাধাই, পুটিরাম আর মধুসূদন। তবে সবার থেকে মধুসূদনের বয়স একটু বেশি ছিল, কিন্তু তাতে কি, সেও তো দাদুদের দলেই বসে আড্ডা মারত। মধুসূদন গ্রামে একটা ছোটখাটো মিষ্টির দোকান চালায়। মধুসূদনের বাড়িতে ছিল তার বিধবা মা। তার নিজের ছেলেকে নিয়ে খুব চিন্তা। তাই একদিন তিনি তো দাদুদের দলকে বাড়িতে ডেকে পাঠালেন। বাড়িতে সবাইকে ডেকে পাঠিয়ে কথায় কথায় তিনি মধুসূদনের বিয়ের কথা সবাইকে জানালেন। কোনো চিন্তা করো না খুড়িমা, তোমার ছেলের বিয়ে সমস্ত কাজকর্ম আমরাই করে নেব। আমরা সবাই মিলেই তোমার ছেলের বিয়ে দিয়ে দেবো, চিন্তা করো না। যাক বাবা, তোদের কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। মেয়ে আমার দেখাই আছে, ওই রসুলপুরের হরিহর বাণিজ্যের বড় মেয়ে, নাম রাধা। যেমন রূপে তেমন গুণে, আমার খুব পছন্দ ওকে। আমার মধুর সাথে ওকে যা মানাবে না। বাহ, খুব ভালো কথা খুড়িমা। তুমি শিগগিরই বিয়ের কথা পাকা করে ফেলো, তারপর সমস্ত যোগাড়যন্ত্র আমরা করব। আমরা এখন চলি, বুঝলে? এই বলে তোর দাদুর দল মধুসূদনের বাড়ি থেকে চলে গেল। আর খুড়িমাও পরের দিনই রসুলপুরে গিয়ে মধুসূদনের বিয়ের কথা পাকা করে দিনক্ষণ স্থির করে ফিরল। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। তোর দাদু তার দল বল নিয়ে বন্ধুর বিয়েতে আনন্দ করে হই হুল্লোড় করে কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ করবে বলে একেবারে রেডি। মধুসূদনের আত্মীয় পরিজন বলতে ওই গ্রামে কেউ ছিল না, তাই বরযাত্রীও তেমন কেউই হয়নি। ওই তোর দাদু আর তার দলবল, এরাই ছিল বরযাত্রী। এরই মধ্যে একদিন তোর দাদুরা সবাই মিলে গরুর গাড়ি ঠিক করতে গেল বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য। দেখো মানিকলাল, আমাদের সবাইকে রসুলপুরে তুমি সঠিক সময় পৌঁছে দেবে, তার বদলে কিছু টাকা পাবে, আর বিয়ে বাড়িতে পেট পুড়ে খাওয়া দাওয়া করতে পারবে। যাবে কি বলো? দেখো, আমার যেতে কোনো আপত্তি নেই, তবে শোনো, রসুলপুরে আমি তোমাদের ঠিকঠাক পৌঁছে তো দেবো, তবে রসুলপুর যেতে হলে পথে পড়বে ওই পটাশপুরের একটা ভয়ঙ্কর জঙ্গল। ওখানে কিন্তু সন্ধে হলেই তেনাদের উপদ্রব শুরু হয়, তাই তোমরা দিন থাকতে থাকতে বেরিয়ে পড়ো। আরে মানিকদা, বিয়ের লগ্ন হলো সেই মাঝরাতে, তাই ধীরে সুস্থে গেলেই চলবে, অত তাড়াহুড়ো করে যাওয়ার কিছু হয়নি। আর তাছাড়াও আমরা এতগুলো জোয়ান ছেলে একসাথে থাকবো, ও দেখবে পটাশপুরের জঙ্গলে তেনারা সেলাম ঠুকে দৌড় দেবে। তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? যত খুশি মজা করে নাও, যখন তেনাদের খপ্পরে পড়বে না, তখন বুঝবে কত ধানে কত চাল। ওদিকে বিয়ের দিনে মানিকলাল তো বরের সাজে সেজে একদম রেডি, কিন্তু তোর দাদু তার দলবল নিয়ে গিয়ে আর পৌঁছয় না। সেই দেখে মধুসূদনের মা খুব চিন্তায় পড়ল। হ্যাঁ রে বাবা মধু, এত দেরি হয়ে যাচ্ছে, কখন বেরোবি তোরা? হতভাগা ছোকরার দলটা গেল কোথায়? ছোকরাগুলো আচ্ছা খেয়াল দেখাচ্ছে তো। ওদিকে যেতে রাত হয়ে গেলে পথে যদি কোনো বিপদ আপদ হয়। মা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? এত চিন্তা করো না,
ওরাই এলো বলে। দাদা বাবু, তোমাদের আমি অনেক করে সেদিনই বললাম যে সকাল সকাল বেরিয়ে পড়ো। রসুলপুর যেতে হলে পটশপুরে সেই ভয়ঙ্কর জঙ্গলটা পড়ে, সেখানে তো তেনাদের উপদ্রব। আজ আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। রাম 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 রাম। মানিক, কি হচ্ছেটা কি? দেখছিস মায়াকে দুশ্চিন্তা করছে, তার মধ্যে আরো ভয় দেখাচ্ছিস। ওই তো এসে গেছে, ওই দেখ মধু, এসে গেছে ওরা। হতভাগার দল, তোদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কখন আসার কথা আর কখন আসছিস তোরা? খুড়িমা, তুমি এত চিন্তা করতে কেন? মধুর বিয়ে বলে কথা, একটু তৈরি হয়ে তো যাবো, বলো বিয়ে বাড়ি। থাক থাক, অনেক হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। ওহে মানিকলাল, চলো এবার, তাড়াতাড়ি আমাদের রসুলপুর পৌঁছে দাও, অনেক দেরি হয়ে গেছে। আসছি মা, সাবধানে থেকো। চললাম খুড়িমা, আসছি খুড়িমা, চললাম। দুর্গা, দুর্গা। এরপর তোর দাদু আর তার দল বল মধুসূদন সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টা করতে করতে গরুর গাড়ি নিয়ে চলতে থাকলো। আকাশে চাঁদ তারার আলোতে আশেপাশে জায়গাটা বেশ সুন্দর লাগছিল। সাথে জোনাকি পোকার মিটি মিটি আলো, মৃদুমন্দ বাতাস, পুরো পরিবেশটাই বেশ মনোরম হয়ে উঠেছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে চারপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। ঘন কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেল। জোনাকির আলো আর দেখা যাচ্ছে না। বাতাসটাও যেন কেমন একটু ভারী হয়ে গেছে। এসব দেখে মানিকলালের মুখ তো গোমড়া, তবুও সে কাউকে কিছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। কি হে মানিকলাল, আর কত দূর? একটু তাড়াতাড়ি চালাও গাড়িটা, এদিকে তো রাত হতে চললো। ওহে মধু, এ হলো সম্ভবত তোমার সেই ভৌতিক রাস্তা, তাই এর আদি অন্ত কিছুই নেই দেখছি। যা বলেছিস ভাই। একদম ঠিক কথা বলেছিস ভূষণ। কিন্তু মানিকলাল কারুর কথায় কোনো উত্তর দিল না। সে নির্বিকার মুখে গরুর গাড়ি চালাতে লাগলো। আরো কিছুক্ষণ পর সবাই বসে বসে একেবারে অধৈর্য হয়ে উঠল। আরে মানিকদা, আর কত দূর? এ তো দেখছি রসুলপুর আর আসছে না। বাবুরা, আপনারা ভয় পাবেন বলে আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একই পথে ঘুরপাক খাচ্ছি বারবার। কত ভাগা, আফিম খেয়ে নিশ্চয়ই গাড়ি চালাচ্ছিস, পথ হারাচ্ছিস তাই। বিশ্বাস করুন বাবু, এই একই রাস্তায় আমরা অন্তত 4 বার পেরিয়েছি। আমার মনে হচ্ছে আমরা নির্ঘাত পটাশপুরের জঙ্গলে তেনাদের পাল্লায় পড়েছি। এসব নিশ্চয়ই তেনাদেরই কাজ। আজ আমাদের আর নিস্তার নেই। এই জন্যই আপনাদের বারবার করে বলেছিলাম, দিন থাকতে থাকতে পটাশপুরের জঙ্গল পেরিয়ে চলুন। আপনারা তো আমার কথা শুনলেন না, এবার বুঝুন ঠেলা। কত ভাগা, তুই পথ ভুল করছিস আর আমাদের ভুলভাল কথা বলে ভয় দেখাচ্ছিস। দয়া করে আমার কথা বিশ্বাস করুন বাবুরা, আমি মিছে কথা বলছি না। আমরা পটাশপুরের জঙ্গলের রাস্তায় এসে পড়েছি।
আর তাই তেনারা আমাদের পথে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে চাইছে। আচ্ছা ঠিক আছে মধুসূদন দা, দাঁড়াও। আচ্ছা মানিকলাল, তাহলে আমাদের এবার কি করণীয় সেটা তো বলো। আমি জানি না বাবু, তবে বাবুরা বিয়ে বাড়ি আপনারা এবার ভুলে যান। সারা রাত আমাদের এই গরুর গাড়িতে বসে নাম নাম জপ করতে হবে যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে। সর্বনাশ করেছে, বিয়ে বলে কথা, শুধুমাত্র পৌঁছতে পারবো না বলে আমার হবু বউটা লগ্নভ্রষ্ট হবে। আর কি করবেন বলুন, আজ সারা রাত ধরে গাড়ি চালালেও আমরা তেনাদের হাত থেকে বেঁচে রসুলপুর পৌঁছতে পারবো না। আরে আরে, ওই দূরে দেখ তো, কারা সব যেন আসছে। 4-5 জন লোক হাতে লাঠি সোটা লন্ডন নিয়ে আমাদের দিকে আসছে দেখছি। এই এরা নিশ্চয়ই ডাকাত, আমাদের লুট করতে আসে। ওরে বাবা, শেষ পর্যন্ত ডাকাতের পাল্লায় পড়লাম, কি হবে এবার? গরুর গাড়িতে তো সবাই ভীষণ ভয় পেয়েছে, শুধুমাত্র তোর দাদু ছিল খুব সাহসী। সে করলো কি, একটা মন্তপুত কোদালের বাট নিয়ে সবার সামনে এসে দাঁড়ালো। তোমরা কারা, কি চাও, কেন এসেছো এখানে? আমরা রসুলপুরের হরিহর বাড়ির বাড়ি থেকে আসছি। আপনারাই তো বর আর বরযাত্রী। আপনাদের পথে যাতে কোনো আপদ বিপদ না হয় তাই হরিহর কর্তা আমাদের পাঠালেন। আর এটা হলো পটাশপুরের সেই ভয়ঙ্কর জঙ্গল এলাকা যেখানে তেনাদের খপ্পরে পড়লে সারা রাত আপনাদের পথে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। আপনাদের আর বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে না। এই কথা শুনে তারা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, এবার অন্তত তারা বিয়ে বাড়ি গিয়ে পৌঁছতে পারবে। সারা রাত আর পটাশপুরের জঙ্গলে ঘুরে ঘুরে মরতে হবে না। কইয়ে মানিকলাল, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো দেখি, আমাদের তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছে দাও, ওনাদের সাথেই চলো। অবশেষে সবাই মিলে বিয়ে বাড়ি গিয়ে পৌঁছলো। বিয়ে বাড়িতে তো সবাই বর আর বরযাত্রীকে খুব আপ্যায়ন করে বসালো। সবাইকে তো আপ্যায়ন করে বসালো, সাথে মিষ্টি শরবত সব এলো। তোর দাদুরাও সবাই মিলে মনের আনন্দে খেতে লাগলো। হঠাৎ এই ভূষণ, আমার না একটু ইয়ে পেয়েছে, একটু চনা। তোর দাদু মধুসূদনকে নিয়ে বাড়ির পিছন দিকে গেল। ওই পিছন দিকে একটা বাথরুম ছিল, সেদিকেই গেল। কাজকর্ম সেরে যখন তারা ফিরছে, তারা বাড়ির পিছনে এমন দৃশ্য দেখলো যা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। সিতারা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওরা দেখলো বাড়ি থেকে যারা বেরিয়ে আসছে তারা হঠাৎ করে কঙ্কালে পরিণত হচ্ছে, আর বাড়ির পিছন দিক থেকে কঙ্কালগুলো যে আলোর দিকে যাচ্ছে তারা মানুষ হয়ে যাচ্ছে। এইসব দেখে মধুসূদন তো ভয় থরথর করে কাঁপছে। তোর দাদু কোনো রকমে মধুসূদনকে টেনে ভেতরে নিয়ে গেল। ঘরে ফিরে এসে ওরা দুজন বাকি সবাইকে ওই কথাটা জানালো। এই শুনে তারা আর কোনো কথা না বাড়িয়ে কোনো রকমে সবার চোখ এড়িয়ে বাড়ির থেকে বেরোলো।
তারপর যে যার মতো দৌড় দিল। ভূষণ, ওই দেখ, আবার কারা আসছে। আমাদের দিকে এগিয়ে আসছে দেখছি, লাঠি সোটা হাতে আমাদের দিকে আসছে। কে কখনে যে বরযাত্রী হয়ে মধুর বিয়েতে এসেছিলাম, এবার তো দেখছি প্রাণটাই বেঘরে যাবে। ওহে অবসর, তুমি তো একটু মন্ত্র টন্ত্র জানো, তা তুমি কিছু একটা করে আমাদের তেনাদের খবর থেকে বাঁচিয়ে নিয়ে চলো না বাবু। পাঁচু, একটু চুপ করবি? আগে দেখি তো ওরা কারা, কেন আসছে, কি দরকার। আপনারা কি বরযাত্রী মগরাহাট থেকে আসছেন? রসুলপুরে হরিহর বাণিজ্যের বাড়ি যাবেন তো? আগে বলুন, আপনারা কোত্থেকে আসছেন? আর আগের দলটার মতো আপনারাও যে ভূত না, তার কি প্রমাণ আছে? আরে জামাই বাবু, আমায় চিনতে পারছেন না? আমি হলাম আপনার একমাত্র শালা মনোহর। আপনার বিয়ের আশীর্বাদের সময় তো আপনি আমায় দেখেছিলেন, কথাও বলেছিলেন। কি চিনতে পারছেন তো? হ্যাঁ ভাই, তোমায় চিনতে পেরেছি। এবার দয়া করে এই ভুতুড়ে জায়গা থেকে আমাদের নিয়ে চলো। পথে এই পটাশপুরের জঙ্গলের কথা ভেবেই আমরা দলবল নিয়ে এসেছি। আপনাদের দেরি হচ্ছে দেখে আমরা ঠিক এই বিপদদারই ভয় পেয়েছিলুম। যাকে, আর এই অমঙ্গলের জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা বলতে হবে না। ওহে মনোহর, এবার ভালো ভালো আমাদের বিয়ে বাড়িতে নিয়ে চলো তো, খিদে পেট ছুঁই ছুঁই করছে। তারপর কি হলো? তারপর আর কি, তোর দাদুরা সবাই নির্বিঘ্নে বিয়ে বাড়ি পৌঁছলো। তারপর মধুসূদনের সঠিক সময় বিয়ে হলো, আর আমার গল্প শেষ হলো। কি দারুণ গল্পটা, আমার খুব ভালো লেগেছে। তামি, তুমি কি সুন্দর গল্প বলো। গল্প, গল্পই বটে। এ যে আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।